ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, বসে রয়েছে রেড পান্ডা। রেড পান্ডা দেখার জন্যই কিন্তু অনেকে আসে। দেখো বাইরের ভিউটা দেখা, এই জায়গাটির ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এটা কিন্তু তেনজিং নরওয়ের নামে নামকরণ করা হয়েছে। জাস্ট বাঘটার সাইজটা দেখো, দেখো পাহাড়ের অপরূপ সৌন্দর্য কাকে বলে। চলে আসলো স্বপ্নের ট্রেন। এটা হচ্ছে দার্জিলিং এর মেল। তো ওয়েলকাম টু দার্জিলিং। আর গুড মর্নিং সকলকে। আমরা সকাল সকাল আজকে চলে এসেছি দার্জিলিং মেলের সামনে। এই দেখো, দেখে বুঝতে পারছো আমাদের পেছনে রয়েছে কয়েকশো পায়রা, আর এই যে মেল জায়গাটা দেখে বুঝতেই পারছো। তো আজকে আমরা আমাদের দার্জিলিংয়ে প্রথম দিন বলতে পারো। আমরা গতকালকে এসে হোটেলে রুম নিয়েছিলাম, স্টে করেছিলাম, সেগুলো তোমাদের আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আর আজকে আমাদের আছে মানে মিক্স পয়েন্ট। আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম আগে থেকেই, তো আমাদের গাড়ি 10টার দিকে আসবে বলেছে। তো তার আগে আমরা এই সকালবেলা যে টাইমটা আছে সেই টাইমটাতে আমরা চলে এসেছি সকালে মেলের সৌন্দর্য দেখতে। আর মেলেতে এসে মানে আমি ভিডিওতে দেখেছিলাম যে এত বাইরে থাকে সকালবেলাতে, সেই জন্য আমার আসার খুব ইচ্ছা ছিল। তো সেই জন্য সকাল সকাল এসে এই দৃশ্যটা দেখে কিন্তু মানে ভালোই লাগছে, মনটা পুরো ফুরফুরে হয়ে গেল। আর সত্যি কথা বলতে এই যে হেঁটে এসেছি এত ক্লান্তি নিয়ে, এখন এখানে এসে মানে আমাদের হোটেল থেকে পুরো 1 কিলোমিটার রাস্তা ছিল, আর পুরোটা উঠে আসতে হয়েছে কারণ নিচের দিকে ছিল হোটেলটা। আর আজকে এখন তো আগস্ট মাস চলছে, আজকে আগস্টের 16 তারিখ বলে রাখি তোমাদের। আর অনেকেই ভাবো যে বর্ষাকালে দার্জিলিং, জানি না বর্ষাকালে এখনো আমাদের কপালে কি আছে, কিন্তু আজকে মুখে রোদ্রের মানে রোদটা দেখে বুঝতেই পারছো আজকে কত রোদ উঠেছে সকালবেলাতে। তো সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছি মানে এই দার্জিলিংয়ের মেলটা ঘুরতে আর তোমাদেরকে দেখাতে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা দার্জিলিংয়ের। আমরা কোথায় কোথায় ঘুরি আর কী করি সারাদিন সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা এখান থেকে গাড়ি বুক করতে পারো দার্জিলিংয়ের সাইট সিনের জন্য, টাইগার হিলের জন্য। আর এই গাড়ি বুকিংয়ের কাজটা কিন্তু দার্জিলিংয়ে এসে প্রথম দিনই তোমাদের সেরে রাখতে হবে। আর এখান থেকেও কিন্তু তোমরা গাড়ি বুকিং করতে পারো। ভালো করে চিনে রাখো জায়গাটা কিন্তু এই যে এখানে রয়েছে ডেকলাইন হোটেল, ঠিক সামনেই দার্জিলিং ট্রাফিক, আর এই সামনে রয়েছে কিন্তু ক্যাভেন্টার্স। আর তোমাদের দেখাই যে ক্যাভেন্টার্স লেখা রয়েছে, ক্যাভেন্টার্সের সামনে কিন্তু রয়েছে আরও একটি গাড়ি বুকিংয়ের জায়গা। এই যে তোমরা কিন্তু দার্জিলিংয়ে আসলে যদি গাড়ি বুকিং না করা থাকে তাহলে কিন্তু এখানে এসে তোমরা তোমাদের পছন্দ মতো গাড়ি কিন্তু বুকিং করে নিতে পারো। জায়গাটা ভালো করে চিনে রাখো। এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে ক্যাভেন্টার্স। আর ঠিক ক্যাভেন্টার্সের সামনেও একটি গাড়ি বুকিংয়ের জায়গা রয়েছে, আর তার পাশেও কিন্তু রয়েছে একটি গাড়ি বুকিংয়ের জায়গা। আর এই যেখানে লেখা আছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, অল ট্যাক্সি আর অ্যাভেলেবেল হেয়ার। মানে এখান থেকে তোমরা চাইলে যত রকমের গাড়ি হয় সেগুলো বুক করতে পারো। আর এই সোজা রাস্তাটা দিয়ে যাবে কিন্তু দার্জিলিং মেলে। তোমাদের বলে রাখি, আগে কিন্তু দার্জিলিংয়ে আসলে এই কাজটা সেরে নেবে যদি তোমাদের কোনো গাড়ি বুকিং না থাকে, প্যাকেজ না থাকে তাহলে। আর দার্জিলিংয়ের কিন্তু সবথেকে মানে দামি জায়গা যেটা, সেটা হচ্ছে এই জায়গাটি। এই জায়গাটির নাম কিন্তু মানে যে মেল রোডের থেকে সোজা রাস্তা, মানে মেল রোড থেকে সোজা ক্যাভেন্টার্সের দিকে যাচ্ছে যে রাস্তাটা সেটা। আর এই যে আমাদের ব্যাকে রয়েছে কিন্তু হোপ, যেখানে আসলে সন্ধেবেলাতে কোনো রকমভাবেই কিন্তু চান্স পাওয়া যায় না ফটো তুলবার জন্য। তো তোমাদের বলে রাখি, এর আশেপাশে যে হোটেল রয়েছে না সেগুলো হচ্ছে সবচেয়ে দামি হোটেল। আর এই মেল রোডের থেকে 2-4 মিনিটের হাঁটা পথ। আমাদের হোটেলটা আছে 10 মিনিটের হাঁটা পথ, মানে 1 কিলোমিটার মতো রাস্তা। তো আমরা সেখানেই হোটেল নিয়েছি, তো সেই হোটেলটাও তোমাদের দেখাবো। তো তার আগে তোমাদের জায়গাটা দেখিয়ে রাখি, দার্জিলিংয়ে আসলে কিন্তু তোমরা আগে ঘুরে যাচাই করে তারপরে হোটেল বুক করতে পারো। এখন আগস্ট মাস, এখন কিন্তু দার্জিলিংয়ের অফ সিজন, তাও এখানে রুম ভাড়া চলছে কিন্তু মিনিমাম 500 থেকে তারপরে সর্বোচ্চ তোমাদের মতো। তোমাদের কিন্তু মিক্স পয়েন্টের জন্য গাড়ি ভাড়া নেবে 3500 থেকে 4000 টাকার মধ্যে। আর যেটা 3 পয়েন্ট মানে যার মধ্যে টাইগার হিল থাকে তার জন্য ভাড়া নেবে 2000 থেকে 2500 টাকার মধ্যে। পায়রাদের খেতে দিলে সব পায়রা কিন্তু একসাথেই যায়, সবাই মিলে উড়ে কত সুন্দরভাবে কিন্তু পায়রাটা খাওয়া দাওয়া শুরু করেছে। আর দেখো পায়রার ভিউটা দেখা, এই যে দার্জিলিংয়ের মেল রোডের আকর্ষণ, যে জায়গাটাতে সন্ধ্যাবেলাতে হাজার হাজার মানুষের সমাগম হয় কিন্তু প্রতিদিনই। তো এই যে এখানে রয়েছে কিন্তু মানে একটি মূর্তি, আর মূর্তিটা রয়েছে কার সেটাও তোমাদের বলি। এখানে কিন্তু মূর্তিটি রয়েছে ভানুভক্ত আচার্যের। ইনি কিন্তু নেপাল এর জাতীয় কবি, রামায়ণের রচিতা। এই যে
আর এর সামনে রয়েছে কিন্তু অনেক বড় জায়গা, যেখানে কিন্তু সবাই এক্সারসাইজ করছে সকালে। একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েদার রয়েছে, আর এখানে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে। আর এই যে সামনে রয়েছে কিন্তু নিউ মহাকাল মার্কেট, আর এখান থেকে কিন্তু মহাকাল মন্দিরে যাওয়া যায়, আর সেটাও আমরা যাব, গিয়ে তোমাদের দেখাবো। তো চলো আগে এই রাস্তাটা দিয়ে সোজা কিছুটা হেঁটে নিই আর এই জায়গাটা ঘুরে নিই। বলো আজকে সকালের ওয়েদারটা কীরকম লাগছে? ওয়েদারটা তো ভালোই আছে, পরে কি হবে জানা যাচ্ছে না। মানে বর্ষার মধ্যে যখন তখন ওয়েদার খারাপ হতে পারে। কিন্তু আজকে যে সূর্যের তাপ হয়েছে সকাল সকাল, মানে আমরা শীতের পোশাক পরে এসেছিলাম কিন্তু এখন গরম ধরে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর ভিউ। চলে এখান থেকে যে ভিউ পয়েন্ট আছে সেটা তোমাদের দেখাবো, ভিউ পয়েন্টটা। তো তার জন্যই কিন্তু আমরা এগিয়ে চলেছি। আর সকালবেলা করে অনেকে কিন্তু জগিং করতে বেরিয়েছে। আর তোমাদের বললাম আজকে আমরা মিক্স পয়েন্টে যাব। টাইগার হিলে আমাদের আগামীকালকে প্ল্যান রয়েছে। তো এই যে উপরে আছে কিন্তু মহাকাল মন্দির, মহাকাল মন্দিরটা কিন্তু ওপেন আছে। আমরা মহাকাল মন্দিরে যাব একটুখানি পরে, কারণ সামনে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা ঘুরে এসে তারপরে আমরা মহাকাল মন্দিরে যাব। আর এই যে এই দিক থেকে সূর্যের আজকের কতটা তাপ। তো চলো এগিয়ে যাই। আর এখন সকালবেলার টাইম, সকালে কিন্তু জগিং করছে। দেখো আজকে সকালবেলার রোদ্রটা উঠেছে দেখো। আর এই দেখো এখান থেকে ভিউ, মনে হয় যেন আমরা মেঘের উপরে আছি। এই দেখো এই দিক থেকে মেঘটা দেখো, মেঘটা দেখো, ভিউ কি আজকে দার্জিলিং এর উপর থেকে কত সুন্দর লাগছে ভিউটা। আর এখানে কিন্তু সামনে রয়েছে মহাকাল ভিউ পয়েন্ট। সকালবেলায় সবাই কিন্তু তাদের মর্নিং ওয়ার্কের জন্য ব্যস্ত। ভিউটা দেখো জাস্ট এখান থেকে, অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে। এটা কিন্তু মহাকাল ভিউ পয়েন্ট, আর উপরে কিন্তু মহাকাল মন্দির রয়েছে। মন্দিরের ঘন্টার বাজার আওয়াজটা পাওয়া যাচ্ছে। তোমাদের দেখালাম এই সোজা রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এলাম। আর এই দিক দিয়ে কিছুটা যাবো, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেটাও তোমাদের দেখাবো। না, এই সোজা রাস্তাটা দিয়ে একটা ভিউ পয়েন্ট আছে উপর দিয়ে। রোদ্রের তাপ, মহাকাল ভিউ পয়েন্টের থেকে তো আমরা এই জায়গাটা ছিল, নিচে নেমেছিলাম ছবি তোলার জন্য। এবার যাবো সোজা রাস্তায়। তো চলো যাই। দেখো এখানে কিন্তু মা রয়েছেন, মানে পাথরের গায়ে অনেক দেবদেবতার মূর্তি রয়েছে। কত বাদর রয়েছে। আর এই জায়গাটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর এখানে কিন্তু সবাই এক্সারসাইজ করতে ব্যস্ত। এই একদম এই মহাকাল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে, এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা আসলে এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পাবে। আর এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে। দেখো এখানে কিন্তু অনেক বাদরও রয়েছে। কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব, আর এখান থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। এখানে সবাই ব্যস্ত তাদের মর্নিং ওয়ার্কের জন্য। আর দেখে বুঝতে পারছো এখান থেকে পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ। আর সামনে রয়েছে আরও একটি ভিউ পয়েন্ট। চারিদিকে কিন্তু বাদর রয়েছে, খুব সাবধান। দেখো এই দিকটা তো কিন্তু একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, অসাধারণ লাগছে। এটাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট একটি। এই রাস্তাটি দিয়ে সোজা চলে গেলে কিন্তু সামনে পড়বে মহাকাল মার্কেট। আর এই মহাকাল মার্কেটের আগেই রয়েছে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্টটা এতটাই সুন্দর যে এখানে মর্নিং ওয়ার্ক করতে সকলেই ব্যস্ত। মানে দেখে বুঝতেই পারছো এখানে যে হোটেলগুলো রয়েছে, এই হোটেলগুলো থেকেও কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। এখনও কিন্তু আকাশটা সেভাবে ক্লিয়ার না, মানে আজকে একটু মেঘলা আকাশ রয়েছে, তার জন্য কিন্তু এখনও পর্যন্ত এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটি দেখা যাচ্ছে না। তো যাই হোক, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটি দৃশ্যমান হলো। আর আমাদেরও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেল। দেখে বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। আর এই সৌন্দর্যর টানেই কিন্তু বারবার দার্জিলিং আমাদেরকে ডাকে। আর দার্জিলিংকে এই কারণেই হয়তো বলা হয় পাহাড়ের রানী। কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এইটাই হচ্ছে সেই স্লিপিং বুদ্ধ। দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু ওয়েদারটা অনেক ক্লিয়ার রয়েছে, যার জন্য এই স্লিপিং বুদ্ধটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখে বুঝতেই পারছো এই যে শেপটা রয়েছে, এই শেপটাকেই কিন্তু স্লিপিং বুদ্ধ বলা হয়। আর এটাই কিন্তু আমাদের ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেটো। সকাল সকাল একটু মনটা খারাপ হয়েছিল, কারণ আজকে আমাদের টাইগার হিলে যাওয়ার কথা ছিল কাঞ্চনজঙ্ঘা দেখতে, সূর্যোদয় দেখবার জন্য। কিন্তু কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউটা আমরা পেয়ে গেছি। তো আর স্লিপিং বুদ্ধটাও আমরা দেখতে পেরেছি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। তো ব্যাকে দেখলে বুঝতেই পারবে এই ব্যাকে কিন্তু রয়েছে স্লিপিং বুদ্ধ বা কাঞ্চনজঙ্ঘা। তো আমাদের এবারের গন্তব্য ছিল মহাকাল মন্দিরে যাব, কিন্তু এখন মহাকাল মন্দিরে যাব না, মহাকাল মন্দিরটা পরে করব।
তো আমরা এখন যাব যেখানে দার্জিলিংয়ের মিক্স পয়েন্ট। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটাতে দার্জিলিংয়ের সব কিছুই মোটামুটি যে মিক্স পয়েন্টের মধ্যে আছে সেগুলো তোমাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো, এখন বাজে সকাল 8:54। তো আমাদের গাড়ি আসছে, আমাদের আজকে আছে 4 জনের জন্য সুইফট ডিজায়ার। তো আমরা তাতে করেই কিন্তু আজকে আমাদের যে মিক্স পয়েন্ট মানে মিক্স 7 পয়েন্ট যেটা বলে সেটা ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো আর সকালে তো তোমাদের দেখালাম যে মহাকাল মন্দিরের পিছন থেকে ভিউ পয়েন্টটা। তো চলো এবার পরপর আমাদের যে মিক্স পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরি আর তোমাদেরকে দেখাই। তো দেখতে থাকো। যথাসময়ে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দার্জিলিং বাস স্ট্যান্ড। বলতে পারো এই বাস স্ট্যান্ডটা কিন্তু চকবাজার বা হিলকার্ট রোডের উপরে অবস্থিত। এখান থেকে তোমরা কিন্তু শিলিগুড়ির বাস, তারপরে গ্যাংটক, আরও বাদবাকি যে কোনো জায়গারই কিন্তু গাড়ি এখান থেকে পেয়ে যাবে। শেয়ার গাড়ি বলতে পারো বা বাস বলতে পারো, গভর্নমেন্ট বাস সার্ভিস এখান থেকেই কিন্তু পাবে তোমরা। মিরিক বা কার্শিয়াংয়ের গাড়িও কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। আমাদের মিক্স পয়েন্টের আজকের প্রথম পয়েন্ট হচ্ছে টি গার্ডেন। তো আমরা আমাদের যে গাড়িটাতে উঠেছি এখান থেকে লাগবে 10 মিনিট। 10 মিনিটে আমরা পৌঁছে যাব টি গার্ডেন। চলো আমাদের প্রথম পয়েন্টে টি গার্ডেনে পৌঁছানো যাক। দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চললাম। আমাদের বাঁদিকে রয়েছে সুন্দর পাহাড়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু অনেক বলিউড মুভির শুটিং হয়েছে। আর এই সামনেই রয়েছে কিন্তু দার্জিলিংয়ের অতি প্রাচীন একটি চার্চ, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। আর এই চার্চের সামনে কিন্তু বলিউডের বিখ্যাত মুভি বরফির শুটিং হয়েছিল। এই রাস্তা দিয়েই কিন্তু সাইকেল চালিয়ে গেছিলেন রণবীর কাপুর। আরও অনেক কিন্তু ফিল্মের শুটিং হয়েছিল এই জায়গাটিতে। তো যাই হোক, আমরা কিন্তু এই জায়গাটি দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। আর সামনেই কিন্তু রয়েছে মানে এই চার্চ থেকে একটু সামনে এগিয়েই রয়েছে কিন্তু রোপওয়ে। দেখে বুঝতেই পারছো, হ্যাঁ রোপওয়ে কিন্তু এখন মেনটেনেন্সের জন্য বন্ধ আছে। আর আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি চা বাগানে। তো চলো নিচের দিকে নামা যাক। চলো এবার দেখো এখান থেকে ভিউ দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো। কাঞ্চনজঙ্ঘার কি লাগছে ওয়েদার। দয়া করে পাতা ছিঁড়বেন না, পাতা ছিঁড়লে 500 টাকা জরিমানা হবে। দেখো এখানে ভিউটা দেখো, সেই লাগছে। চলে এসেছি আমরা টি গার্ডেন দেখতে। আর এই যে এগুলো কিন্তু চায়ের পাতা, আর চা পাতা কিন্তু প্রায় কাটা, এগুলোতে সব কাটা। আর সব জায়গাতেই কিন্তু লেখা রয়েছে দয়া করে পাতা ছিঁড়বেন না। আর পাতা ছিঁড়লে কিন্তু এখানে 500 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড়। এই দেখো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আজকে এত সুন্দর ওয়েদার পেয়েছি যে ওয়েদারের জন্য চা বাগানটা কিন্তু একটা আলাদাই মাধুর্য নিয়ে আসছে। ভিউ দেখো, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আজকে মেঘলা আকাশ থাকলেও কিন্তু ওয়েদারটা দারুণ আছে আজকে, দেখবার মতো পুরো। দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, আর উপরে বিল্ডিংগুলো যা লাগছে না দেখতে, কি বলবো তোমাদের, মানে সত্যিই মানে দেখার মতো জায়গা। আর পিছনে তো কাঞ্চনজঙ্ঘা রয়েছে, সেটাও একদম মানে সৌন্দর্যের কিছু কমতি রাখছে না জায়গাটার। তো অবশ্যই দার্জিলিংয়ের এই চা বাগানের যে পয়েন্টটা আছে এখানে কিন্তু দার্জিলিং আসলে অবশ্যই এসো। এখানে কিন্তু সব চা পাতাই প্রায় কাটা। এই যে কচি কচি যে পাতাগুলো হচ্ছে এগুলো কিন্তু মেন চা পাতা হিসাবে, মানে আমরা যেগুলো খাই যে চা পাতা সেইগুলো। আর এখান থেকে পুরোই কিন্তু ঢালু একদম নিচু পর্যন্ত, কেউ পড়ে গেলে মানে গড়াতে গড়াতে একদম নিচে চলে যাবে, খুঁজে পাওয়াই মুশকিল হবে। চা বাগানের এই সুন্দর রূপ দেখে এই রূপ আমরা সামলাতে না পেরে আমরা কিন্তু এই চা বাগানের রূপে একটু গা মিলিয়ে নিলাম। আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু উপরে উঠলেই তোমরা পেয়ে যাবে অনেক রকমের চা পাতা। হ্যাঁ, এরা কিন্তু এই যে চা টেস্ট করতে দেবে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখান থেকে চা পাতা কিনেছি এবং চা টেস্টও করেছিলাম। ওখান থেকে চা পাতা কিনে কিন্তু বাড়িতে নিয়ে এসে আমরা সেই রকম টেস্ট পাইনি। হ্যাঁ, যদিও বা বলতে পারো এরা এক রকমের চা হয়তো টেস্ট করিয়েছিল আর আমাদেরকে যেগুলো বলেছিল সেগুলো হয়তো একটু আলাদা হতেও পারে, কিন্তু আমরা সেরকম টেস্ট পাইনি। আর এখানে কিন্তু ওরা একের পর এক মশলা চা, গ্রিন টি সব রকমের চা কিন্তু টেস্ট করাবে। তো তোমরা চা টেস্ট করবার পরে তোমাদের পছন্দ হলে কিনো, না পছন্দ হলে কিন্তু এখান থেকে নাও কিনতে পারো। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের এই গাড়ি পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এই চা বাগানের ঠিক উপরেই রয়েছে কিন্তু টিপতিন হেলথ সেন্টার, লেবাননে অবস্থিত এবং স্থানীয়ভাবে হারমিটেজ নামে পরিচিত। তিব্বতী শরণার্থী স্বনির্ভর কেন্দ্র
1959 সালে 2 অক্টোবর অস্তিত্ব লাভ করে। 1959 সালে স্থানীয় দাতব্য প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত তহবিলে এই কেন্দ্রটি শুরু করে ডুডান। এই জায়গাটি প্রাথমিকভাবে তিব্বতী উদ্বাস্তুদের জন্য জরুরি ত্রাণ সরবরাহ করা হয়েছিল, যারা হিমালয়ের উপর দিয়ে ভারতে প্রবেশ করেছিল। তিব্বতীদের তিব্বত আক্রমণ করবার পরে ত্রয়োদশ দালাই লামা 1910 থেকে 1911 সাল পর্যন্ত ভারতে নির্বাসন কাটিয়েছিলেন। মাত্র 4 শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে আজ প্রায় 130টি তিব্বতী পরিবারের আবাস কেন্দ্রীয় হস্তশিল্প কারিগরীদের প্রশিক্ষণ এবং কারিগরীদের থেকে শুরু করে বহুমুখী ক্রিয়াকলাপের একটি অংশ। কৃত্রিম রিফিউজির এখানে উপর একটা সিঁড়ি রয়েছে। এই কৃত্রিম রিফিউজির জায়গাটাও একটা পুরনো এক্সিবিশন টাইপের রয়েছে, অনেক কিছু দেখার রয়েছে, কেনার রয়েছে, আরও ঘোরার জায়গাও রয়েছে। আচ্ছা, এই জায়গাটা বেশ সুন্দর, তোমাদের দেখাই। স্টক, ওকে, এখানে অনেক কিছু লেখা রয়েছে। আর এই জায়গাটা, এখানে যাওয়ার নিয়ম হচ্ছে এই দিক থেকে ঘোরাতে ঘোরাতে ওইদিকে যেতে হবে। এগুলি ঘোরানোর নিয়ম হচ্ছে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে। তো এখানে কিন্তু সেটা লেখাও রয়েছে। আর এখানে কিন্তু একটি খুব সুন্দর মন্দির রয়েছে। এই দেখো ভিউ, এটা একটা কিন্তু খুব সুন্দর জায়গা। আর ওখানে কিন্তু লেখা রয়েছে টিপটান রিফিউজি। খুব সুন্দর মন্দির মতো রয়েছে। এই উপরে রয়েছে একটি খুব সুন্দর মনস্ট্রে। দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু ছোটোর পরে বেশ জায়গাটা সুন্দর করে সাজানো রয়েছে। আর এখান থেকে কিন্তু ভিউটাও দারুণ, দেখে বুঝতেই পারবে, মানে চারিদিকে তাকালে কিন্তু তোমরা মানে এই জায়গাটির প্রেমে পড়তে বাধ্য হবে। এই যে এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। ও দারুণ, তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু খুব দারুণ লাগছে দেখতে। আর নিচে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, কি সুন্দর, মানে অপরূপ সৌন্দর্য যাকে বলে। চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। আরও বেশ কিছু জায়গা রয়েছে, তোমাদের হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারো। তো আমরা এদিকে প্রবেশ করছি না। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ছবি আছে, অনেক ফটো, মানে সব কিছু লেখাও রয়েছে ইংলিশে। আচ্ছা, ফটো এক্সিবিশন রুম এটা। একটা ফটো এক্সিবিশন রয়েছে। बनता कैसे वो तो नहीं देखा, आ जाएगा वो भी दिखाएंगे। এখানে যে 130টি মানে তিব্বতী পরিবার থাকে, তারা কিন্তু সকলেই হাতের কাজ করেন। এই যে এখানে কিন্তু উলের অনেক রকমের জিনিসই তৈরি করছেন। আর এগুলো কিন্তু এখানে ট্যুরিস্ট আসলে, ট্যুরিস্টদের পছন্দ হলে এখান থেকে সংগ্রহ করতে পারেন, যেটা আমি প্রথমে দেখালাম। আচ্ছা, উপরে দেখার জায়গা আছে না? ওকে, উপরে আছে জায়গা, দেখার জায়গা। জায়গাটা অনেক বড়। চলো তাড়াতাড়ি একটু উপরে যাই। প্রবেশ করতেই চোখে পড়লো কার্পেট ওয়েভিং সেকশন। আর এই যে আরও একটি বা সাইডে ঘর রয়েছে, যেখানেও কিন্তু বিভিন্ন রকমের কার্পেট, তারপরে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু তৈরি করছে। এখানে কিন্তু উলেন জিনিসপত্র, মানে উলের জিনিসপত্র কিন্তু তৈরি করছেন। তোমরা চাইলে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে পারো। अच्छा, इधर जो ये मेकिंग हो रहा है, ये वो नीचे वाला घर में स्टोर है ना? हाँ जी जी। अच्छा, नीचे बनाता है। ओके। দেখুন কি সুন্দরভাবে কিন্তু বানাচ্ছে এগুলো। আর নিচের ঘরে বিক্রি করছে, সেটাও তোমাদের দেখালাম। ডিজাইনটা দেখো কত সুন্দর। সুন্দর সুন্দর উল দিয়ে বানাচ্ছে জিনিসগুলো। এই জায়গাটির ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। পাহাড়ের মধ্যে একটা ছোট্ট জায়গা, যেটা কিন্তু না দেখলে একদমই মিস করে যাবে। জায়গাটি আমাদের বেশ ভালোই লাগলো। তোমরা দার্জিলিংয়ে আসলে কিন্তু এই জায়গাটি একবার ঘুরে যেতে পারো। কৃত্রিম রিফিউজি সেন্টার থেকে তো এবার আমরা ঘুরে এলাম। এবার আমরা যাব তেনজিং রকে। তো চলো তেনজিং রকে যাই আর তোমাদেরকে দেখাই। আজকে কিন্তু মানে গরম যথেষ্টই, আর আকাশ বেশ ক্লিয়ার আছে।
চারিদিকটা বেশ সুন্দর দেখা যাচ্ছে, পাহাড়গুলোর ভিউ আজকে অসাধারণ, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এবার আমাদের গন্তব্য তেনজিং রক। তো তেনজিং রকে আমরা প্রবেশ করছি, আর প্রবেশ গেটেই অনেক দোকান রয়েছে, দেখাই। এখান থেকে কিন্তু তেনজিং রক ভিউ পয়েন্ট এটা, এখান থেকে কিন্তু বসে ছবিও তোলা যেতে পারে, আবার এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখাও যায়, কিন্তু এখন আবার মেঘ হয়ে গেছে, তো তাই জন্য কিন্তু এখানে পুরোটাই মেঘ দেখা যাচ্ছে। এখন অফ সিজন, এই জন্য কিন্তু সব দোকান ওপেন হয়নি। আর এখানে কিন্তু তোমরা দুটি শিলা দেখতে পারবে, একটি কিন্তু তেনজিং রক বা তেনজিং শিলা, আর একটি তার সামনেই রয়েছে কিন্তু গম্বুশিলা। তো চলো এই দুটোই তোমাদেরকে ঘুরে দেখাই। এই শিলাটি কিন্তু তেনজিং নরওয়ের নামে নামকরণ করা হয়েছে। এটা 1953 সালে তিনি এভারেস্ট আরোহণের জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। আর এই যে এখানেও কিন্তু বেশ কয়েকটি বড় বড় শিলা রয়েছে পাশেই। এই দড়ি দিয়ে কিন্তু অনেকেই উঠবেন। তেনজিং এরিয়াতে রয়েছে, আচ্ছা এটা হচ্ছে গম্বু রক, দেখো এটাও কিন্তু তেনজিং মানে যিনি ছিলেন তেনজিং নরওয়ে, তিনি কিন্তু এটাও আরোহণ করেছিলেন। কত খাড়াই। এখানে কিন্তু একটি মন্দিরও রয়েছে খুব সুন্দর, আর রয়েছে কিন্তু ভোলেনাথ, পুজো হচ্ছে। এই যে তো এটা কিন্তু ঠিক তেনজিং নরওয়ের যে তেনজিং রক রয়েছে তারই অপোজিটে এই মন্দিরটা, এখানে আসলেও কিন্তু এটা দর্শন করতে পারো। আর এটা কিন্তু গম্বু রক, এই যে এটা হচ্ছে গম্বু রক, এই যে লেখায় রয়েছে তেনজিং রক। তো এই জায়গাটা কিন্তু তেনজিং রকের ঠিক অপোজিটে। এখানে উপর থেকে জল আসছে, আরে বাবা অনেক খাড়াই, আর ওঠে না। তো চলো গম্বু রক তো দেখা হলো, এবার আমরা যাই আমাদের পরবর্তী গন্তব্যে। তো চলো যাই। এবার আমাদের গন্তব্য জুতে, আর সব থেকে বেশি টাইম কিন্তু আমাদের এই জুতেই লাগবে। তো তেনজিং রকের থেকে কিন্তু জু বেশি দূরে না, গাড়িতে হয়তো 5-7 মিনিট লাগবে। তো চলো এবার যাই আমরা জুতে। তো এখান থেকে কিন্তু লেখা রয়েছে জু 5 মিনিট, মানে হেঁটে যেতে হবে উপরে। এই যে এই জায়গাটাতে কিন্তু জুয়ের সিঁড়ি, তো অনেক মানুষের ভিড় হয়েছে। আর একটু আগেই এখানে আকাশটা বেশ রোদ্র ছিল, কিন্তু এখন মেঘলা হয়ে গেছে। চলো জুতে যাই আর দেখি এখানে জুয়ের মধ্যে উঠবার পরে ওয়েদার কেমন পাই। তো যাই, 5 মিনিটের হাঁটা পথ জু, আর জুতে অনেকটা টাইম লাগবে, অনেক কিছু আছে দেখবার। তো চলো যতটা পারি দেখায়, আর আমরাও দেখি। পাহাড়ি রাস্তা চড়তে গেলে তো একটু কষ্ট হবেই। অক্সিজেনেও কিন্তু দার্জিলিংয়ে বেশ মানুষের সমাগম রয়েছে। তো এই যে জু, যেটা কিন্তু লেখাই রয়েছে পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। তো পার্কে প্রবেশের জন্য কত টাকা টিকিট মূল্য কী আছে সেটা তোমাদের দেখাই। চলো, জুওলজিক্যাল পার্কে প্রবেশ করবার জন্য আমাদের ইন্ডিয়ানদের জন্য কিন্তু টিকিট ভাড়া রয়েছে পার হেড 110 টাকা করে, আর ফরেনারদের জন্য রয়েছে কিন্তু 180 টাকা পার হেড। আজকের ওয়েদার ঠান্ডার উপরে ওয়েদার রয়েছে, দারুণ ওয়েদার রয়েছে। জুওলজিক্যাল পার্কে অনেক মানুষ রয়েছে, দারুণ লাগছে দেখতে। রয়েছে এই পথ অনুসরণ করুন। আচ্ছা, তার মানে এই দিক দিয়ে যেতে বলছে। এখানে কিন্তু লেখা রয়েছে নো স্মোকিং জোন। আর এখানে একটা রয়েছে ভাল্লুক, ভাল্লুকটা উঠলে হয়তো ভালো করে দেখা যেত, উঠছে না ভাল্লুক। হ্যাপি মোমেন্টস। তো চলো এবার আমরা এই পথ অনুসরণ করি। এখানে লেখাই রয়েছে যে এই দিক দিয়ে যাওয়ার জন্য, এই দিক দিয়ে যাই, আর এই দিক দিয়ে হচ্ছে ফেরবার পথ সিঁড়ি দিয়ে। তো চলো আগে এন্ট্রি করি। সকালে যখন বেরিয়েছিলাম তখন এত রোদ ছিল যে রোদের জন্য পুরো গরম লেগে যাচ্ছিল। আর এই জুতে আসবার পরে এখানে ওয়েদারটা প্রায় মেঘলা হয়ে গেছে, আর যথেষ্ট ঠান্ডা ঠান্ডা লাগছে। বলো
হাঁটছি গরম লাগছে আর ওয়েদারটা ঠান্ডা আছে, মানে সেই মানে কষ্টটা হচ্ছে না বেশি। তখন রোদ্দুরে কিন্তু খুব কষ্ট হচ্ছিল যখন আমরা টি গার্ডেনে গেছিলাম। ন্যাচারাল একদম ছাড়া রয়েছে। এখানে এক প্রকারের হরিণ রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ব্লু শিপ। তো এই যে ব্লু শিপ রয়েছে এখানে সব তৈরি হচ্ছে, কিন্তু এই জায়গাগুলো তৈরি হচ্ছে। চলো, এখানে বেশ খানিকটা চড়াই রয়েছে। এখানে বডি লেন্থ আছে 6 ফুট, 1000 কিলো পর্যন্ত এদের ওজন হয়। মিশমি ট্রেকিং এই যে এর মধ্যে রয়েছে, 3টে দেখা যাচ্ছে। হচ্ছে ব্রেকিং ডিয়ার, অনেকগুলো। এখানে সাইনবোর্ড নেই, বোঝা যাচ্ছে না এখানে কি রয়েছে। হ্যাঁ, এত কিছু জিনিস রয়েছে না, ঘুরে দেখতে দেখতে মানে টাইম লাগছে যেমন হাঁপিয়েও যাচ্ছে, কারণ অনেকটা খাড়ায় উঠতে হচ্ছে। দেখো নিচটা দেখো, আর সামনে দার্জিলিং ঠান্ডা নেই বলতে আমরা তো এসেছি বর্ষাকালে। হ্যাঁ, ঠান্ডা তো একটু কমই থাকবে, একদম ঘেমে যেতে হচ্ছে। এখানে কিন্তু জুতের রেস্টুরেন্ট রয়েছে, আর এদিকে সামনে একটি জায়গা রয়েছে। চলো, এখানে রয়েছে হিমালয়ান পর্বতারোহ সংস্থা, তাই তো? চলো প্রবেশ করি হিমালয়ান ইনস্টিটিউট, মানে মাউন্টেন ইনস্টিটিউট, তার ভিতরে প্রবেশ করি। এই জায়গাটা অনেকটাই উঁচু, পুরো পর্বতারোহণের মতোই লাগছে। তো টিকিট কাউন্টার রয়েছে 210 টাকা পার পার্সন, আর লেখা রয়েছে ট্রি টপ রুপ ক্রস। আচ্ছা, পুরোটা এই যেগুলো রয়েছে এগুলো সব কিছু মনে হয় রাইডসগুলো করা যাবে, তার জন্য নেবে হচ্ছে 210 টাকা। তো আমরা যেহেতু রাইডসগুলো করবো না, তো আমরা এখানে দেখছি একটা বড় ছবি রয়েছে যে মাউন্টেনিং অ্যাডভেঞ্চার ফিল্ম শো, তার টিকিট কাউন্টার এখানে রয়েছে। আর সেখানে রয়েছে আমাদের দুর্গা মার মতো দেখতে মনে হচ্ছে, দুর্গা মা। আর রয়েছেন জগন্নাথ রয়েছেন, জয় জগন্নাথ। আর এইদিকে রয়েছে কিন্তু মিউজিয়াম, এই যে। এবার আমরা প্রবেশ করব হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়ামে। এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বা ফটো তোলাও অ্যালাউ নেই, তার জন্য আমরা কিন্তু তোমাদেরকে ভিতরে কি আছে দেখাতে পারলাম না। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে জু, যেটা জুওলজিক্যাল পার্ক, এর মধ্যে কিন্তু এখানে মিক্স পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট কাউন্ট হয়। একটা হচ্ছে জুওলজিক্যাল পার্ক, একটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, আর একটি হচ্ছে কিন্তু এই ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম, যে মিউজিয়ামটা আমরা তোমাদেরকে ভিতর থেকে দেখাতে পারলাম না। আর এখানে রয়েছে কিন্তু একটি সেলফি জোন, আরও রয়েছে কিন্তু একটি তেনজিং নরগের মূর্তি। আরও এই যে দেখতে পাবে এই জায়গাটা, এই জায়গাতে কিন্তু রয়েছে তেনজিং নরগের একটি স্মৃতিসৌধ। তো মিউজিয়াম তো আমাদের দেখা হলো, আর মিউজিয়ামের ভিতরে যেহেতু ফটো তোলার অ্যালাউ ছিল না সব কিছুতে, তো সেই জন্য হ্যাঁ শুধু বাইরে থেকেই দেখানোর চেষ্টা করলাম। আর আছে অনেক কিছু, তোমরা আসলে দেখতে পারবে এখানে কীভাবে পর্বতারোহণ হয়েছিল, আরও বাদবাকি মাউন্টেনিংয়ের যত কিছু লাগে সেসব সব জিনিসপত্রই রয়েছে। আর তেনজিং নরগের অনেক জীবনী সব কিছুই রয়েছে, তো তোমরা আসলে দেখে নিতে পারবে। এই যে সামনে রয়েছে চিতাবাঘ, আরও অনেক পশু পাখি। আর জানি ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। তো জুওলজিক্যাল পার্কে এত কিছু রয়েছে, আমি সব কিছুই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করছি ভালো লাগবে। আচ্ছা, এখানে সেলফি পয়েন্ট রয়েছে, এখানে রয়েছে অনেক রকমের পাখি, এটা কি অনেক পাখি রয়েছে। চলো, অনেক রকমের পাখি দেখা হলো। আর এদিকে মানে এত জায়গা না, এটা দেখাতে দেখাতে দিন চলে যাবে। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, চলো মিউজিয়ামটা এবার দেখি। এই মিউজিয়ামের ভেতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। দেখো, এই মিউজিয়ামটার মধ্যে কিন্তু ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ ছিল না। তো এখান থেকে দেখা, এই যে নিচে কিন্তু একদম মানে একদম নিচে কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র কুয়াশা দেখা যাচ্ছে, মানে কুয়াশা তো না, অ্যাকচুয়ালি মেঘ। তাহলে বলে রাখি, এখানে আসলে কিন্তু তোমরা ভিতর থেকে তোমাদের দেখে নিতে হবে সব কিছু। টাইগার ব্রিজ হয়ে লেখা ছিল, গিয়ে দেখি বাঘ নিচে ঘোরাঘুরি করছে। তো আমরা এখন তাড়াতাড়ি করে নিচে যাব বাঘ দেখবার জন্য, তাই না? ওই দেখো বড় বাঘ, পিছনে ভিড়।
আর এত বড় বাঘ এটা, মানে মানুষ কেনই বা ভিড় করে দেখবে না। তো চলো নিচে যাই, আমাদের তো বাঘ দেখা হয়ে গেছে, এবার ফিরতেও হবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা এর মধ্যে রয়েছি। আর এই পার্কের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে রেড পান্ডা। তো চলো দেখি রেড পান্ডা দেখাতে পারি কিনা তোমাদের, আমরাও দেখতে পারি কিনা। মেন গেটের কাছে আছে, দেখা হয়ে গেছে শিয়াল। আচ্ছা আবার ঘরে ঢুকবে ও, এই যে এদিকে নামছে, এদিকে এই যে ওই জায়গাটা থেকে শুরু করেছিলাম জার্নি। আর এই যে এখানে রয়েছে এই যে হনুমান। ভালো পথ থেকে এই যে প্রবেশ পথ থেকে ডান দিকে ঢুকলেই কিন্তু রেড পান্ডা দেখতে যাওয়ার কথা, মানে দেখতে পাওয়ার কথা। তো আমরাও চলেছি রেড পান্ডা দেখবার উদ্দেশ্যে। এই যে সব জায়গায় কিন্তু ছবিও রয়েছে। আর দার্জিলিং জু এর সব থেকে মেন আকর্ষণ হচ্ছে রেড পান্ডা। চলো দেখি দেখা যায় কিনা। হ্যাঁ রেড পান্ডা আছে, এই যে রেড পান্ডা বসে রয়েছে। রেড পান্ডা দেখার জন্যই কিন্তু অনেকে আসে। দুখানা রেড পান্ডা, কিন্তু রেড পান্ডার ঘর রয়েছে, রেড পান্ডাগুলো রয়েছে এখানে। আর এই ঘরে কিন্তু এরা থাকে। আর তার সামনে রয়েছে অনেক পাখি। কিছু দেখতে দেখতে পুরো একদম 2 ঘন্টার উপরে টাইম লেগে গেছে সব কিছু ঘুরে দেখতে। তো এবার তো ফিরতে হবে। আর এখানে সবথেকে বড় কষ্টের বিষয় হলো সব জায়গাতে উপরে উঠতে হয় এবং সেখান থেকে নামতে হয়। মানে এই ওঠানামা করতে করতে কিন্তু শরীরে অনেক এনার্জি লস হয়, সেই জন্য কিন্তু খিদে পেয়ে যাবে। তো তোমরা আসলে কিন্তু এখানে একটু টাইম নিয়ে এসো আর নিজেকে একটু শক্তপোক্ত মনোভাব করে নিয়ে এসো, কারণ অনেকটা কিন্তু চড়াই উতরাই রয়েছে এই জুতে। জু থেকে বাইরে বেরিয়ে দেখি আকাশ প্রায় মেঘে ঢেকে গেছে। আমরা জু থেকে কিন্তু ডাইরেক্টলি মেলে চলে এসেছি, কারণ এখানে কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে রুমে যাব। আজকে আর আমরা জাপানিজ টেম্পলে যাব না বা পিক পকোটা দেখবো না, ওটা আগামীকালকের প্ল্যানে রেখে দিয়েছি, যেহেতু গাড়ি আমাদের আগে থেকে রিজার্ভ করা। আর এটি হলো কিন্তু হোটেল এলগিন। আর এই হোটেলটি কিন্তু 1887 সাল থেকে দার্জিলিংয়ে আছে। আর এই হোটেলটিতে পার নাইট থাকতে গেলে মিনিমাম 10,000 টাকা কিন্তু খরচা হবে। আর ওয়েদারটা এখন পুরো একদম মেঘলা হয়ে গেছে। খাওয়ারের হোটেলের বাইরে থেকে ভিউটা কিন্তু দারুণ দেখায় তোমাদের, পুরো মেঘলা ওয়েদার এখন। হোটেলটি ম্যাল রোডের একদম পাশে। হোটেলের থেকে ভিউটা যতটা সুন্দর, খাবার কিন্তু এখানে ততটা সুন্দর না। আমাদের কিন্তু ততটা ভালো লাগেনি। খাওয়া দাওয়া সেরে তো বাইরে বেরিয়ে পড়লাম। এবার যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বিকেলে বেরোবো। তো চলো এখন রুমের দিকে যাই। আর এটা কিন্তু ম্যাল রোড থেকে সোজা ক্যাভেন্টার্সের রাস্তাটা, এটা ধরেই আমরা রুমে যাই, কারণ এটা দিয়ে আমাদের রুমটা সুবিধা হয় যাওয়া। আর এই যে এখনও কিন্তু হোপের সামনে সেই ভিড় রয়েছে, দোকানের অভাব নেই বলো। কালকে বুঝতে পারছিলাম না যে কোথায় কি দোকান বসে কি না, মানে কালকে এসে আমরা পুরো একদম বিকালবেলাতে এই গলিটা কিন্তু জমজমাটাই, মানে এটা দিয়ে সোজা একদম ম্যাল রোডে ওঠা যায়। তো মানে ক্যাভেন্টার্সের সাথে যুক্ত আছে, তার সামনে তো হোপ রয়েছে। সব আছে এই মার্কেটে। আর এখান থেকে কিনলে কিন্তু যাই কেন না কেন সব কিছু দাম দর করে কিনতে হয়। এরা বলছে অনেক টাকা, কিন্তু পরে আবার কম করছে। রোদ্রে তাকাতে পারছি না, আমাদের রুমের বাইরে এত রোদ রয়েছে। এই যে এদিক থেকে সূর্যের মানে প্রখর তাপ। আর এই পেছন সাইডে দেখো, এইদিকে দেখো পুরো মেঘে ভর্তি। মানে দার্জিলিংয়ের বর্ষাকালের ওয়েদার, মানে কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো লাগছে গরম আবার কখনো লাগছে ঠান্ডা। মানে সত্যি সব রকম ফিলিং পেলাম দার্জিলিংয়ে এসে। আর টাইগার হিলে এখনও যেতে পারিনি, তো আগামী কাল যাবো টাইগার হিলে। তো তার আগে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, টি গার্ডেন দেখলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার পেয়েছি আজকে। তো তোমরা যারা দার্জিলিং আসবে ভাবছো তারা কিন্তু বর্ষাকালেও আসতে পারো, যেহেতু আগস্ট মাস এখন শেষের দিকে। তো বেশ ভালো। এর পরের থেকে তো পিক সিজন শুরু হয়ে যাচ্ছে, তো তখন তো। আর এই যে আমরা যেখানে হোটেলে রয়েছি তার পিছনেই রয়েছে কিন্তু দার্জিলিং স্টেশন। তো সেই জন্য হয়তো ট্রেনের আওয়াজ পাচ্ছ তোমরা ব্যাকে, টয় ট্রেনের। তো আমরাও টয় ট্রেনে এখনও দেখতে যাইনি, যাবো টয় ট্রেনের এখানে। তো আজকে আমাদের যে মিক্স পয়েন্ট ছিল সেগুলো তো ঘুরে কমপ্লিট করলাম আর তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো বিকেলবেলা আবার দেখা যাক কোথায় কী ঘোরা যায়, তাও তোমাদের সাথে সেগুলোও শেয়ার করবো। দেখো এদিকটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর এদিকে পুরো মেঘলা। আবার দেখলাম এখন বৃষ্টিও পড়লো। আর এটা এখন বর্তমানে আছি আমরা দার্জিলিং স্টেশনে। আজকের ভিউ
দার্জিলিংয়ে এসেছে, দার্জিলিংয়ে এসেও দার্জিলিংয়ের স্ট্রিট ফুড মানে সিঙ্গারা খাওয়া হবে। গতকালকে খেয়েছিলাম সিঙ্গারা, তো আজকেরটা দেখি এখানকার কেমন টেস্ট। চাটনিটা বড্ড ঝাল, এখানকার টেস্ট এখানকার মতো, আর আমাদের ওইদিককার টেস্ট আমাদের এদিককার মতো। দেখো এদিককার কুকুরগুলো মানে আমাদের ওইদিকে পোষা কুকুরের মতো, এদিককার ছাড়া কুকুর। এই যে এটা খুব ভদ্র, নিয়ে চলে যাচ্ছে পিঠে করে। এদিককার মানুষের এলেম আছে বলতে হবে, পাহাড়ে যারা জিনিসপত্র উঠানামানো করে সেই ট্যালেন্ট তাদের। সামনে দেখতে পাচ্ছ, সামনে কিন্তু দার্জিলিং স্টেশন কোথায় রয়েছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই যে চলে আসলো স্বপ্নের ট্রেন, টয় ট্রেন। এই যে হর্ন দিচ্ছে টয় ট্রেন, মানুষ কিন্তু এখানে অনেক মানুষ রয়ে যায় টয় ট্রেনে। সব দার্জিলিং স্টেশনে টয় ট্রেনও দেখা হলো, যেটা ইচ্ছে ছিল, কিন্তু হয়তো চড়া হবে না এবার। এই দেখো দার্জিলিং স্টেশন দেখতে আরো একটি টয় ট্রেন, মানে এগুলো ঘুম স্টেশন থেকে ঘুরিয়ে নিয়ে আসে এই ট্রেনগুলো। এবার এটার লাইনটা হচ্ছে, আচ্ছা এই সেম লাইনে আসছে, হয়তো এই দিক থেকে একটাই দিকে চলে যাবে, তো দেখা যাক কি করে। এটা দুটো কম্পার্টমেন্ট নিয়ে কিন্তু ইলেকট্রিক, এর মধ্যে কিন্তু টিটিও আছে চেক করবার জন্য। দেখো ভিউটা দেখো। আচ্ছা পরপর ট্রেন দুটো একসাথে দাঁড়িয়ে গেল পরপর। দার্জিলিং স্টেশনে আর এখানে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, পরপর দুটো টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে অ্যাকচুয়ালি দুটো বা তিনটে কারো কম্পার্টমেন্ট নিয়ে কিন্তু ট্রেনগুলো চলছে। তো এখানে এখন এই ট্রেনগুলো খালি হলো, জাস্ট আসলো দুটো, তোমাদের দেখালাম। আর এদিকে দেখো এখন সূর্যের আভাটা মনে হচ্ছে ফুটে উঠছে, কখনো মেঘলা থেকে পরিষ্কার হয়ে যাবে কেউ জানে না। এখন একটু পরিষ্কার হয়ে গেছে, কারণ একটু আগে এইসব দেখাই যাচ্ছিল না। হ্যাঁ এখন যদিও বা বেলা কটা বাজে, বেলা হয়ে গেছে 5:36, তারপরেও কিন্তু যথেষ্টই লাইট আছে। এবার তোমাদের দেখাবো টয় ট্রেনে চড়তে গেলে তোমাদের কত টাকা খরচা করতে হবে এবং কোন সময়তে টয় ট্রেন চলে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে কিন্তু ট্রেনের যে ফেয়ার চার্জ সেটা কিন্তু রয়েছে। এখন চলছে দার্জিলিং থেকে ঘুম দার্জিলিং, তো এখানে কিন্তু লেখা রয়েছে যেটা স্ট্রিম জয় রাইড মানে স্ট্রিম ইঞ্জিনে 1,500 টাকা করে, আর ডিজেলে কিন্তু 1000 টাকা করে। আর এখানে কিন্তু টাইমিং দেওয়া রয়েছে কটা থেকে দার্জিলিং স্টেশন থেকে ছাড়ে, দেখো সব কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে। আর এগুলো কিন্তু এখন চলছে না, শুধুমাত্র এইটাই চলছে। ভিউটা দেখো, এখানে কিন্তু ক্লক টাওয়ারটা রয়েছে, আর তার পাশেই কিন্তু লেখা রয়েছে আই লাভ DHR। তো আর এটা কিন্তু দার্জিলিং স্টেশন। তো দেখে বুঝতে পারছো স্টেশনে কিন্তু এখন অনেক লোকের সমাগম, মানে স্টেশনটা বেশ জমজমাট হয়ে উঠেছে। আর সন্ধে হচ্ছে, এদিকে কিন্তু মেঘও হয়ে যাচ্ছে আকাশে, যদিও একটু আগে আরও বেশি মেঘ ছিল, এখন অনেকটা ক্লিয়ার। এখানে একটা মন্দির রয়েছে ঠিক দার্জিলিং স্টেশনের পাশে, সেখানে লেখা রয়েছে ধীর ধাম ট্যুরিস্ট বোর্ড। তো চলো প্রবেশ করি। কেউ তো নেই গেটে, কে কি বলবে জানি না। মন্দিরটা তো ভালোই লাগছে দেখে। আচ্ছা বেশ নিস্তব্ধ নিরিবিলি জায়গা। আচ্ছা এখানে রয়েছে কিন্তু মহাদেব রয়েছেন এখানে, এই যে মহাদেব রয়েছেন, খুব সুন্দর একটা মূর্তি করা রয়েছে, জলের ফোয়ারা রয়েছে। আর এই মন্দিরের গেটটা এই দিকটাতে বন্ধ আছে। তো চলো ওই দিকটাতে ঘুরে দেখি, ওই দিক দিয়ে ঘুরে আসি, এদিক দিয়ে চলো। এই মন্দিরে ঢুকে জানতে পারলাম এই মন্দিরে ঠাকুর দর্শন করতে গেলে সকালে প্রায় 10টার মধ্যে আসতে হবে, আর বিকেলে কিন্তু এখানে মানে সন্ধ্যের পরে 6টার পরে এই মন্দিরের বিগ্রহগুলি দর্শন করা যায়। আচ্ছা এদিকে কিন্তু নন্দী মহারাজ রয়েছে, আর মন্দিরের গেট এখন বন্ধ রয়েছে। মন্দিরের গেট এখন ওপেন হয়নি, কিন্তু মন্দিরটা বেশ ভালো। তোমরা আসলে কিন্তু এই জায়গাটি ঘুরে যেতে পারো, একদম দার্জিলিং স্টেশনের পাশে। আমি তোমাদের দেখাচ্ছি, এখান থেকে কিন্তু দার্জিলিং স্টেশন খুব সুন্দর দেখা যায়। আর এখানে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ঘন্টা রয়েছে, এগুলো সবই মানে বন্ধ প্রায়। আর এই যে এদিকে গেট রয়েছে, এই গেটটাও বন্ধ, এখনো মন্দিরটা খোলা নেই। আর এই যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই যে দার্জিলিং স্টেশন, এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু দার্জিলিং স্টেশন। আর এখানে খুব সম্ভবত কোনো যজ্ঞ হচ্ছিল, তার জন্য
এখানে কিন্তু এখনো ধোয়া জ্বলছে। এই মন্দিরের থেকে কিন্তু একটা খুব বড় ন্যাশনাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে। ঠিক সন্ধ্যা 6টার পরেই কিন্তু মন্দিরের গেট ওপেন করে দেওয়া হলো। তো চলো এবার আমরা প্রবেশ করি আর দর্শন করাই এখানে কোন কোন দেবদেবতা রয়েছে। এখানে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে পঞ্চমুখী শিবলিঙ্গ। হ্যাঁ, এখানে কিন্তু শিবের 5টা মুখকে বোঝানো রয়েছে। তারপরেই কিন্তু পাশের মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণ, আর তারপরে রয়েছে সরস্বতী দেবী, আরও রয়েছে বজরংবলী, আরও একটি মূর্তি রয়েছে। তো তোমরা কিন্তু আসলে এই মন্দিরটা ঘুরে যেতে পারো। আশা করি এই মন্দিরটা তোমাদের খুব ভালো লাগবে। এই মন্দিরটি ঘোরবার পরে আমরা চলে এলাম আবারও ম্যাল রোডে। হ্যাঁ, আজকে কিন্তু আমরা ম্যাল রোডে কোনো কিছু কেনাকাটি করব না, শুধুমাত্র একটু ঘুরতেই এসেছি। আগামী পর্বের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ম্যাল রোডে কীভাবে কী কেনাকাটি করলাম। তো চলো যাওয়া যাক। এটা সত্যি কথা, এখানে এসে ছবি তোলা মানে দার্জিলিংয়ের ঘোরা হয়ে গেল। এই পিছনে হোপ, এই হোপটা দার্জিলিংয়ের মেন আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এখন। এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো না করা থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিও। ধন্যবাদ।